টিচার স্বামীর সামনে ঝুঁকে পড়ল তালাকপ্রাপ্ত আইএএস স্ত্রী। কারণ জেনে সবাই হতবাক হয়ে গেল। বন্ধুরা, এটা একটা হৃদয়স্পর্শী সত্যি গল্প মধ্যপ্রদেশের ভোপাল দেহাত এলাকার। ইন্দোর জেলায় নিযুক্ত এক সাধারণ সরকারি স্কুলের শিক্ষক ছিলেন বিক্রম। না তার কাছে কোনো বড় পদ ছিল, না তার ভারী উপার্জন ছিল। তার আসল সম্পদ ছিল তার সততা, সাদাসিধে জীবন আর সব সময় শান্ত থাকা স্বভাব। এই সাদাসিধেপনই একদিন বড় বড় স্বপ্ন দেখা একটা মেয়ে প্রিয়াকে তার জীবনে চিরকালের জন্য জুড়ে দিল। প্রিয়া ইউপিএসসি পরীক্ষার কঠিন প্রস্তুতিতে মগ্ন ছিল। সে মেইন্স পরীক্ষা সফলভাবে পাশ করে ফেলেছিল এবং এখন শুধু ইন্টারভিউ বাকি ছিল। তার চোখে আইএএস অফিসার হওয়ার চমক স্পষ্ট ঝলকাচ্ছিল। যখন বিয়ের প্রস্তাব এলো তখন প্রিয়ার মা-বাবা বিক্রমকে এই জন্যেই বেছে নিলেন কারণ তাদের পুরো বিশ্বাস ছিল যে একজন স্কুল টিচারের মতো স্বামী মেয়ের উচ্চাকাঙ্ক্ষী স্বপ্নের পথে বাধা হয়ে দাঁড়াবে না, বরং মজবুত সাহায্য হয়ে উঠবে। এই বিশ্বাসের ভিত্তিতে দুজনের বিয়ে হয়ে গেল। বিয়ের পর বিক্রম নিজেকে শুধু স্বামী নয়, বরং একজন সত্যিকারের জীবনসঙ্গী প্রমাণ করলেন। প্রতি সকালে চা বানানো, ঘরের সব কাজ সামলানো, প্রিয়াকে শান্ত মনে পড়াশোনার জন্য উৎসাহিত করা, সবকিছু তিনি অভিযোগ ছাড়াই করতেন, যাতে তার মন এক মুহূর্তের জন্যও না ভেসে যায়। তিনি ভালোবাসায় ভরা হাসি দিয়ে বলতেন, প্রিয়, তুমি অবশ্যই আইএএস হবে, আর একদিন লোকে আমাকে তোমার নামে চিনবে। প্রিয়াও খুশিতে হেসে উত্তর দিত, সব তোমার জন্যই সম্ভব হবে। অবশেষে ইন্টারভিউয়ের সেই গুরুত্বপূর্ণ দিন এসে পড়ল। প্রিয়া পুরো আত্মবিশ্বাস নিয়ে ভিতরে গেল, আর বাইরে বিক্রম চুপচাপ দোয়া চাইতে থাকলেন। কিন্তু যখন ফলাফল ঘোষণা হলো তখন ভাগ্য সঙ্গ দিল না। প্রিয়া ব্যর্থ হয়ে গেল। সমাজের তীব্র কটাক্ষ তার হৃদয়ে গভীর ক্ষত তৈরি করতে লাগল। বিয়ে করে ফেলেছিস না, তাই ফোকাস শেষ হয়ে গেল। স্বামী তো শুধু টিচার, এখন আর কি করবে? ভাঙা মনে রাগ জন্ম নিতে লাগল, এবং সেই রাগ প্রথমে বিক্রমের ওপরই এলো। কখনো সে চিৎকারি দিয়ে বলতো, তুমি অপয়া। কখনো তিরস্কার করত, আমার স্বপ্নের মাঝে বাধা হয়ে থাকা বন্ধ করো। বিক্রম সবসময় চুপ থাকতেন। তিনি ভালোভাবেই বুঝতেন যে এগুলো কড়া কথা নয়, বরং গভীর যন্ত্রণা বলছে। কিন্তু একদিন প্রিয়া স্পষ্ট কথায় বলে দিল, আমার তালাক চাই, আমি আমার জীবন নতুন করে শুরু করতে চাই। বিক্রমের চোখ ভিজে উঠল, কিন্তু তিনি শুধু এইটুকু বললেন, তুমি সবসময় খুশি থেকো। তালাক হয়ে গেল। প্রিয়া বড় শহরের দিকে চলে গেল, আর বিক্রম একাকিত্বের নীরবতায় ডুবে গেলেন। পুরো ৩ বছর পর প্রিয়া কঠোর পরিশ্রম করে আইএএস হওয়ার স্বপ্ন সত্যি করল। ভাগ্যের অদ্ভুত খেলা দেখো, তার প্রথম পোস্টিং ঠিক সেই জেলায় হলো যেখানে বিক্রম বাচ্চাদের পড়াতেন। নতুন আইএএস অফিসারের মুখে অসাধারণ আত্মবিশ্বাস ঝলকাচ্ছিল, কিন্তু হৃদয়ের কোনো গভীর কোণে বিক্রমের শান্ত স্মৃতি এখনও বসেছিল। তাকে জেলার স্কুলগুলোর পরিদর্শনের দায়িত্ব দেওয়া হলো। প্রথম পরিদর্শন ঠিক সেই স্কুলেরই ছিল যেখানে বিক্রম কাজ করতেন। যেই গাড়ি মূল দরজায় থামল, বাচ্চারা উত্তেজিত হয়ে ফিসফিস করতে লাগল, নতুন আইএএস ম্যাডাম এসে গেছেন। ঠিক সেই মুহূর্তে ক্লাসে বিক্রম ব্ল্যাকবোর্ডের সামনে বাচ্চাদের পুরনো সাদাসিধে ভালোবাসা নিয়ে বিজ্ঞান পড়াচ্ছিলেন, যেন সময় কিছুই বদলায়নি। এখানে কোন অংশটা সবচেয়ে কঠিন লাগছে? বিক্রম ঝুঁকে একটা ছোট বাচ্চার কাছে ভালোবেসে জিজ্ঞেস করলেন। স্যার, এইটা। বাচ্চাটা ভয়ে ভয়ে বলল। বিক্রম হেসে বললেন, ভয় পেও না, আস্তে আস্তে বোঝো। বিজ্ঞান হোক বা জীবনের কোনো সমস্যা, সব আস্তে আস্তে সহজ হয়ে যায়। তখনই দরজায় কেউ বিনয়ী স্বরে বলল, মহোদয়া, এই তো বিক্রম স্যার। পুরো ক্লাস ঘুরে তাকালো। বিক্রমও পিছনে ফিরে তাকালেন। দরজায় চকচকে আইএএস ব্যাজ, পরিষ্কার শাড়ি, আর ৩ বছর আগে ছেড়ে যাওয়া স্ত্রী প্রিয়া দাঁড়িয়েছিল। এক মুহূর্তের জন্য বিক্রম পাথরের মতো হয়ে গেলেন। তার মুখ কঠিন হল না, বরং আরও শান্ত হয়ে গেল, যেন তিনি নিজেকে ভিতর থেকে পুরোপুরি সামলে নিয়েছেন। প্রিয়া ফাইলের দিকে তাকিয়ে বলল, আপনি বিক্রম সিং, স্কুলের সিনিয়র শিক্ষক। বিক্রম সেই পুরনো বিনয়ী ও শান্ত স্বরে উত্তর দিলেন, জি ম্যাডাম। এই সাধারণ ম্যাডাম শব্দটা প্রিয়ার হৃদয়ে ভারী হাতুড়ির মতো লাগল। একসময় এই বিক্রম তাকে ভালোবেসে প্রিয় বলতেন। আজ পদের দূরত্ব আর আনুষ্ঠানিকতা দুটোই তার স্বরে স্পষ্ট শোনা যাচ্ছিল। পরিদর্শন শুরু হয়ে গেল। প্রিয়া প্রতিটি ফাইল, প্রতিটি রেজিস্টার, প্রতিটি খাতা খুঁটিয়ে খুঁটিয়ে দেখছিল। বাচ্চারা আর স্টাফ আইএএস অফিসারের সামনে পুরোপুরি সংযত ও শৃঙ্খলাবদ্ধ হয়ে দাঁড়িয়েছিল। কিন্তু প্রিয়ার আসল মনোযোগ ফাইল থেকে বেশি ছিল বিক্রমের আচরণের ওপর। তিনি কত স্বাভাবিকভাবে বাচ্চাদের বোঝাচ্ছিলেন, কত আপন করে পড়াচ্ছিলেন।
একটা বাচ্চা হঠাৎ সাহস করে বলল, ম্যাডাম, বিক্রম স্যার তো আমাদের সত্যিকারের হিরো। যদি তিনি না থাকতেন তাহলে আমরা কখনো পড়াশুনো করতে পারতাম না। প্রিয়া এক মুহূর্ত থমকে গেল। বাচ্চার স্বরে এত বিশ্বাস, এত গভীর শ্রদ্ধা, আর সেটা তার সেই স্বামীর জন্য। পরিদর্শনের শেষে প্রিয়া জিজ্ঞেস করল, স্কুলে স্টাফের অভাব আছে, সুবিধাও খুব সীমিত, তবুও আপনি কখনো অভিযোগ করেন না কেন? বিক্রম শান্ত কিন্তু দৃঢ় স্বরে বললেন, ম্যাডাম, অভিযোগ করতে সময় নষ্ট হয়, বাচ্চাদের পড়াতে তাদের ভবিষ্যৎ গড়ে ওঠে। এই একটা বাক্য প্রিয়ার ভিতরে কিছু গভীরভাবে ভেঙে দিল। সে বাইরে বেরিয়ে গেল, কিন্তু বিক্রমকে বাচ্চাদের সাথে দেখে তার মনে বারবার একটা প্রশ্ন গুঞ্জন করছিল, আমি কি এই নেক ইনসানকে অপয়া বলেছিলাম? সেই রাতে আইএএস বাংলোয় একা বসে প্রিয়া অনেকক্ষণ ভাবছিল। বাইরে থেকে সে কড়া আর কঠিন অফিসার মনে হচ্ছিল, কিন্তু ভিতরে সে পুরোপুরি ভেঙে পড়া একটা মানুষ হয়ে গিয়েছিল। হয়তো প্রথমবার তার অহংকার তার সাফল্যের চেয়েও বড় মনে হচ্ছিল না। সে নিজেকে বারবার বলছিল, যে ইনসান আমার প্রতিটি সকাল সামলেছে, যে আমাকে প্রতিটি পদক্ষেপে হৌসলা দিয়েছে, আমি সেই ইনসানকেই অপয়া বলে ঠেলে দিয়েছি। তার হৃদয় খুব ভারী হয়ে যাচ্ছিল, শ্বাস ভারী লাগছিল, আর মন নিজের ভুলের ওজনের নিচে ধীরে ধীরে পিষে যাচ্ছিল। পরের সকালে জেলার বড় সভাকক্ষে স্কুলগুলোর রিভিউ মিটিং হয়েছিল। প্রিয়া প্রধান আসনে বসেছিল, আর বিক্রম সেই হলে চুপচাপ কোনি নোট নিচ্ছিলেন। প্রিয়া তার দিকে তাকাল। তিনি পুরোপুরি স্বাভাবিক লাগছিলেন, যেন তার জীবনে না কোনো আইএএস অফিসারের অস্তিত্ব আছে, না কোনো পুরনো সম্পর্ক, বরং শুধু নিজের কর্তব্য আর বাচ্চাদের ভবিষ্যতই আছে। মিটিং শেষ হল, সবাই বাইরে বেরোতে লাগল, কিন্তু প্রিয়ার হৃদয় তাকে থামাতে বাধ্য করছিল। বিক্রম, 1 মিনিট থামুন, সে ধীর কিন্তু দৃঢ় স্বরে বলল। বিক্রম থেমে গেলেন। জি ম্যাডাম। প্রিয়া পুরো আনুষ্ঠানিকতার সাথে বলল, কালকের পরিদর্শন খুব ভালো হয়েছে, আপনি দারুণ কাজ করছেন। বিক্রম শুধু মাথা নিচু করে বললেন, ধন্যবাদ ম্যাডাম। এই মুহূর্ত প্রিয়াকে গভীরভাবে বিঁধল। একসময় এই মানুষটি তাকে হাসিয়ে প্রতিটি মুশকিল বোঝাতেন। আজ সেই মানুষটি শুধু একজন সাধারণ সরকারি কর্মচারীর মতো তার সামনে দাঁড়িয়ে আছেন। পরের দিন প্রিয়া কোনো আগাম খবর ছাড়াই বিক্রমের স্কুলে আবার গেল। স্কুলের বাইরে কিছু গ্রামের মহিলা বসেছিল। তারা প্রিয়াকে তাড়াতাড়ি চিনে ফেলল। ম্যাডাম, ভেতরে চলুন, বিক্রমবাবু ক্লাস শেষ হওয়ার পরেও বাচ্চাদের ফ্রি টিউশন দেন। একজন মহিলা উৎসাহ নিয়ে বলল। ফ্রিতে? প্রিয়া অবাক হল। হ্যাঁ ম্যাডাম, গরিব বাচ্চাদের জন্য নিজের পকেট থেকে বই খাতা কিনে নিয়ে আসেন, খুব বড় নেক দিলওয়ালা। প্রিয়া ভিতরে গেল। বিক্রম মেঝেতে বসে 4 জন বাচ্চাকে মন দিয়ে পড়াচ্ছিলেন। তাদের মধ্যে একটা ছোট মেয়ে বলল, স্যার, আপনি না থাকলে আমরা সামনে কিভাবে পড়ব? বিক্রম ভালোবেসে হেসে বললেন, তোমরা সামনে এগিয়ে গেলে আমি বুঝব যে আমিও সফল হয়েছি। প্রিয়ার গলায় একটা গ্রন্থি আটকে গেল। এই সেই বিক্রম যাকে সে অপয়া বলে ত্যাগ করেছিল। অতিরিক্ত ক্লাস শেষ হল, বাচ্চারা খুশি খুশি চলে গেল। বিক্রম উঠতে যাচ্ছিলেন যে প্রিয়া এগিয়ে এলো। আপনি এসব এত পরিশ্রম কেন করেন? তার স্বরে এখন কঠোরতা নেই, শুধু অস্থিরতা আর কৌতূহল ছিল। বিক্রম শান্ত কিন্তু গভীর স্বরে বললেন, কারণ এই বাচ্চাদের এটার খুব দরকার। ম্যাডাম, আমার স্যালারি বেশি নয়, কিন্তু আমার বিশ্বাস খুব বড় যে ভালো শিক্ষা কারো পুরো ভাগ্য বদলে দিতে পারে। প্রিয়ার গলা পুরোপুরি আটকে গেল। সে মনে মনে চাইছিল যে বিক্রম কিছু তো বলুক, কোনো অভিযোগ করুক, কমপক্ষে একবার বলুক যে তুমি ভুল করেছিলে। কিন্তু বিক্রমের মুখে না কোনো প্রশ্ন ছিল, না কোনো গিলা শেকোয়ায়াত, শুধু সেই পুরনো সাদাসিদেপন আর শান্তি। সে চুপচাপ বাইরে বেরিয়ে গেল। সেই দিন আইএএস বাংলোয় সব সুবিধা ছিল, স্টাফ, সিকিউরিটি, আরাম, কিন্তু ভিতরে একটা অদ্ভুত খালি ভাব ঘিরে ধরেছিল। প্রিয়া আয়নার সামনে নিজেকে দেখল আর ধীরে বলল, বিক্রমের সেই সাদাসিধেপন থেকে আমি এত দূরে কিভাবে চলে এলাম? আমি তাকে কেন দোষ দিয়েছিলাম, যেখানে পুরো ভুল ছিল আমার তাড়াহুড়ো আর অধৈর্যের? চোখ ভরে এলো। সে প্রথমবার পুরোপুরি ভেঙে পড়ল। আইএএস হওয়ার খুশিতে নয়, বরং এত ভালো একজন মানুষকে চিরকালের জন্য হারিয়ে ফেলার যন্ত্রণায়। কয়েকদিন পর জেলায় একটা বড় অনুষ্ঠান হয়েছিল, সর্বশ্রেষ্ঠ শিক্ষক সম্মান সমারোহ। জেলা অফিসার ঘোষণা করলেন, নতুন আইএএস ম্যাডাম নিজেই সিদ্ধান্ত নেবেন এবার সম্মান কোন শিক্ষক পাবেন। নামের লম্বা তালিকা সামনে ছিল,
ডজন খানেক যোগ্য শিক্ষক, কিন্তু প্রিয়ার চোখ শুধু একটা নামে থেমে গেল, বিক্রম সিং। তার হাত কাঁপছিল, হৃদয় জোরে জোরে ধুকপুক করছিল। এই সিদ্ধান্ত শুধু প্রশাসনিক ছিল না, এটা তার ভাঙা অতীতকে বর্তমানের সাথে জোড়ার প্রথম মজবুত সিঁড়ি ছিল। সেই রাতে প্রিয়া অনেকক্ষণ সিদ্ধান্ত নিতে পারছিল না। বিক্রমকে সম্মান দেওয়া শুধু একটা পুরস্কার ছিল না, এটা স্বীকার করা ছিল যে সে নিজেই খুব ভুল করেছিল, খুব বেশি ভুল। কিন্তু সত্য থেকে কতদিন মুখ ফিরিয়ে থাকা যায়? সে ধীরে ধীরে ফাইলে সই করে দিল। সেই সইয়ের সাথে যেন তার হৃদয়ের ৩ বছর ধরে জমা ভারী বোঝা একটু হালকা হয়ে গেল। কাগজে এটা শুধু একটা সম্মানের সিদ্ধান্ত ছিল, কিন্তু তার আত্মায় এটা একটা বড় স্বীকারোক্তি ছিল যে হ্যাঁ, আমি ভুল করেছিলাম। অনুষ্ঠানের দিন এলো। জেলা সদরের বিশাল সভাকক্ষ ফুল আর রঙিন সাজসজ্জায় ভরে গিয়েছিল। সর্বত্র শিক্ষক, অফিসার, বাচ্চা, অভিভাবক আর মিডিয়ার ভিড় ছিল। স্টেজে আইএএস প্রিয়া প্রধান অতিথি হিসেবে বসেছিল। সাদা কুর্তা, হালকা শাড়ি, মুখে অফিসারের তেজ, কিন্তু ভিতরে একটা ঝড় উঠছিল। অনুষ্ঠান পরিচালক জোরে স্বরে ঘোষণা করলেন, এই বছরের সর্বশ্রেষ্ঠ শিক্ষক পুরস্কার ইন্দোরের সরকারি স্কুলের সম্মানিত শিক্ষক বিক্রম সিংকে দেওয়া হচ্ছে। পুরো হলে তালির গর্জন উঠল, কিন্তু সেই তালির চেয়েও বেশি জোরে প্রিয়ার হৃদয়ে ধুকপুক করছিল। বিক্রম শান্ত আর সংযত পায়ে স্টেজের দিকে এগিয়ে আসছিলেন। পরিষ্কার সাধারণ কাপড়, হাতে পুরনো ফাইল, আর সেই বছরের পর বছরের সাদাসিধেপন। তার চলায় না অহংকার ছিল, না কোনো পুরনো অভিযোগ, না অতীতের কোনো ছায়া, শুধু একজন নিবেদিত শিক্ষকের সত্যিকারের মর্যাদা ছিল। যেন এই সম্মান তার অধিকার ছিল, কিন্তু তিনি কখনো এর দাবি করেননি। স্টেজে পৌঁছে বিক্রম হালকাভাবে মাথা নিচু করে প্রিয়াকে নমস্কার করলেন। প্রিয়াও হাত জোর করে উত্তর দিল, কিন্তু তার আঙুল হালকা কাঁপছিল। পরিচালক বললেন, ম্যাডাম, দয়া করে আপনি সম্মান প্রদান করুন। প্রিয়া ট্রফি তুলল, আর তার চোখ প্রথমবার সোজা বিক্রমের চোখের সাথে মিলল। সেই চোখ যা একসময় তাকে শান্তি দিত, যা তার স্বপ্নের ওপর অটুট বিশ্বাস দিত, আজ পুরোপুরি শান্ত ছিল। এত শান্ত যে তাতে অভিযোগের একটা ছোট্ট রেখাও ছিল না। প্রিয়া ট্রফি বিক্রমের হাতে দিল। বিক্রম বিনয়ের সাথে বললেন, ধন্যবাদ ম্যাডাম। এই ম্যাডাম তাকে ভিতর পর্যন্ত চিরে দিল। সে মনে মনে চাইছিল যে বিক্রম একবার প্রিয় বলুক, কিন্তু এখন সবকিছু বদলে গিয়েছে। পদ, পরিস্থিতি, সময় সবাই দূরত্ব তৈরি করে দিয়েছে। তালি থামতেই বিক্রম ভাষণের জন্য মাইকের কাছে এলেন। তিনি হালকা হাসি ছড়িয়ে বললেন, শিক্ষা কখনো সম্মান থেকে নয়, বরং বিশ্বাস থেকে এগোয়। আমি জীবনে এটাই শিখেছি যে যদি একজন শিক্ষক বাচ্চাদের উপর পুরো ভরসা করে নেন, তাহলে বাচ্চারা নিজেরাই নিজেদের দারুণ ভবিষ্যৎ গড়ে নেয়। আমি আমার সব ছাত্রদের হৃদয় থেকে কৃতজ্ঞ, কারণ তারা আমাকে শুধু শিক্ষক নয়, তাদের অভিভাবক বানানোর সৌভাগ্য দিয়েছে। সবাই জোরে তালি বাজাচ্ছিল, আইএএস অফিসার, ডিএম, বিভাগীয় অফিসার। কিন্তু প্রিয়ার চোখ পুরোপুরি ভিজে গিয়েছিল। বিক্রম কোথাও তার নাম নেননি, কোথাও পুরনো সম্পর্কের উল্লেখ করেননি। তিনি পুরোপুরি এগিয়ে গিয়েছিলেন গর্ব আর সম্মান নিয়ে, আর প্রিয়ার মনে হল যে সে নিজেকেই কোথাও হারিয়ে ফেলেছে। অনুষ্ঠান শেষ হলো, লোকজন বাইরে যেতে লাগল, কিন্তু প্রিয়ার মনে হলো যে গল্প এভাবে অসম্পূর্ণ ছাড়া যায় না। তার মনের কোনো কোণ থেকে আওয়াজ এলো, তাকে থামাও, কমপক্ষে একবার খোলাখুলি কথা তো বলো। সে দ্রুত পায়ে স্টেজের পিছনে পৌঁছাল। বিক্রম তার ফাইল গুছাচ্ছিলেন। প্রিয়া কিছুক্ষণ চুপচাপ তাকে দেখল, তারপর ধীর স্বরে বলল, বিক্রম, আমি কি একটা কথা বলতে পারি? বিক্রম ঘুরলেন, যেন সেই স্বর চেনেন, কিন্তু ভাবাবেগ মুখে আসতে দিলেন না। জি ম্যাডাম, অবশ্যই বলুন। প্রিয়ার কাছে এই ম্যাডাম একটা মোটা দেওয়ালের মতো লাগল, যাকে সে ভাঙতে চাইছিল, কিন্তু হাত কাঁপছিল। বিক্রম, আমি পুরোপুরি ভুল করেছিলাম। তার স্বর ভাঙতে লাগল। বিক্রম কিছুক্ষণ শান্ত থাকলেন, তারপর গভীর স্বরে বললেন, ভুল তো মানুষেরই হয় ম্যাডাম, আমি কখনো কাউকে দোষ দেইনি। প্রিয়ার চোখ ভরে এলো। বিক্রম, আমি তোমাকে অপয়া বলেছি, তোমাকে ছেড়ে দিয়েছি, আর তুমি কখনো রাগও দেখাওনি। বিক্রম হালকা কিন্তু সত্যিকারের হাসি দিলেন। ব্যর্থতা যে কাউকে কড়া আর রাগী বানাতে পারে। তুমি তখন পুরোপুরি ভেঙে পড়েছিলে। আমি তোমার ওপর কিভাবে রাগ করতে পারতাম? প্রিয়া ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগল।
তোমার তো আমার ওপর ঘৃণা করা উচিত ছিল। বিক্রম মাথা নাড়লেন। ঘৃণা খুব ভারী বোঝা প্রিয়া, আর আমি কখনো এত শক্ত ছিলাম না যে সেই বোঝা তুলতে পারতাম। আমি শুধু জীবনকে এগিয়ে যেতে দিয়েছি। এটা প্রথমবার ছিল যখন তিনি ম্যাডাম বলেননি, তিনি প্রিয়া বললেন। আর এই একটা শব্দ তার ভাঙতে থাকা আত্মাকে একটু শান্তি দিল। প্রিয়া কাপাস্বরে জিজ্ঞেস করল, আমাদের মাঝে এখন কি আর কিছু বাকি নেই? বিক্রম একটা গভীর শ্বাস নিলেন। কিছু বাকি নেই এটা বলা ঠিক হবে না। আমাদের মাঝে একটা সুন্দর সময় ছিল, গভীর ভালোবাসা ছিল, ভাগ করে নেওয়ার স্বপ্ন ছিল। কিন্তু এখন জীবন আমাদের আলাদা আলাদা পথে দাঁড় করিয়েছে। তুমি আইএএস, তোমার দুনিয়া খুব বিশাল। আমি একজন সাধারণ শিক্ষক, আমার দুনিয়া খুব সরল আর ছোট। প্রিয়ার পলক থেকে চোখের জল গড়িয়ে করতে লাগল। তার মনে হচ্ছিল সাফল্য তাকে উঁচুতে তুলেছে, কিন্তু সেই উঁচুতা থেকে অনেক কিছু কেড়েও নিয়েছে। তারপর বিক্রম হৃদয় থেকে বললেন, প্রিয়া, আমি তোমাকে একটা কথা সত্যি মন থেকে বলতে চাই। তুমি অনেক দূর এগিয়ে গিয়েছ, তোমার দায়িত্ব অনেক বড়। আমি চাই না আমার পুরনো সম্পর্ক তোমার আজকের দুনিয়ায় কোনো বোঝার মতো পড়ুক। বলে বিক্রম ধীরে ধীরে পিছিয়ে গেলেন, পুরো সম্মানের সাথে দূরত্ব তৈরি করতে করতে, কিন্তু কোনো অভিযোগ ছাড়াই। তোমার ভবিষ্যৎ খুব সুন্দর, তাকে পুরোপুরি জীবন যাপন করো। আমি আমার ছোট্ট দুনিয়ায় পুরোপুরি খুশি আছি। বিক্রম সেখান থেকে চলে গেলেন। প্রিয়া তাকে যেতে দেখতে লাগল। তার পায়ে যেন আর শক্তি ছিল না, হৃদয় জোরে ধুকপুক করছিল, চোখ ঝাপসা হয়ে আসছিল, আর আত্মা প্রথমবার এত ভারী বোঝা অনুভব করছিল। সে ধীরে ধীরে বিড়বিড় করল, বিক্রম, আমি তোমাকে হারিয়ে ফেলেছি, আমি নিজের হাতে হারিয়ে ফেলেছি। তার হৃদয় জোরে চিৎকার করছিল, থামো, কিন্তু ঠোঁট থেকে আওয়াজ বেরোল না। কারণ জীবনে কখনো কখনো কিছু সম্পর্ক আর ফিরে আসে না, তারা শুধু হৃদয়ে একটা নরম কোমল জায়গা চিরকালের জন্য তৈরি করে যায়। সেই সন্ধ্যায় প্রিয়া গভীরভাবে অনুভব করল, আইএএস হয়ে সে দুনিয়া জিতেছে ঠিকই, কিন্তু বিক্রমকে হারিয়ে সে নিজেকে পুরোপুরি হারিয়ে ফেলেছে। সেই রাতে সে ঘুমাতে পারল না, শুধু পাশ ফিরতে থাকল। চোখের জলও ক্লান্ত হয়ে শুকিয়ে গিয়েছিল। সকাল হতেই সে একটা মজবুত সিদ্ধান্ত নিল, সে বিক্রমের সাথে শেষবার পুরোপুরি হৃদয় খুলে কথা বলবে। না আইএএস অফিসারের মতো, না কড়া অফিসারের মতো, বরং একজন সাধারণ মানুষের মতো, একজন প্রাক্তন স্ত্রীর মতো, যে তার ভুলগুলো স্বীকার করেছে আর সেগুলো সংশোধনের পথ খুঁজছে। কিন্তু ভাগ্য কখনো কারো কথা শোনে। পরের সকালে অফিসে পৌঁছতেই তার খবর এলো যে বিক্রমের ট্রান্সফার একটা দূরের গ্রামীণ এলাকায় করে দেওয়া হয়েছে। সেই এলাকা যেখানে সাধারণত শিক্ষক যেতে চান না, কারণ বলা হয়েছিল সেখানকার খারাপ শিক্ষা ব্যবস্থাকে ঠিক করা। কেউ কেউ একে সম্মান বলল, কেউ সাজা। কিন্তু প্রিয়া জানত এই পোস্টিং বিক্রমকে আরও বেশি ভাঙতে পারে। তার বুক ধড়াস করে উঠল। সে কি আবার বিক্রমকে চোখের সামনে দূরে যেতে দেখবে? তার ভুলের শাস্তি কি বিক্রমকেই ভোগ করতে হবে? সে তাড়াতাড়ি তার গাড়ি বের করল আর বিক্রমের বাড়িতে পৌঁছে গেল। দরজা অর্ধেক খোলা ছিল, জিনিসপত্র প্যাক হয়ে গিয়েছিল, কাপড় একটা পুরনো ব্যাগে রাখা ছিল। দেয়ালে বাচ্চাদের আঁকা কিছু রঙিন ছবি ঝুলছিল, যার একটাই বড় বড় অক্ষরে লেখা ছিল, স্যার, আপনি যেখানেই যাবেন আমাদের ভালোবাসা সবসময় আপনার সাথে থাকবে। বিক্রমকে দেখতেই প্রিয়ার চোখ ভরে এলো। সে ঘরের ঠিক মাঝখানে দাঁড়িয়ে ধীর স্বরে বলল, বিক্রম, তুমি চলে যাচ্ছ? বিক্রম তার দিকে তাকালেন, কিন্তু তার মুখে সেই পুরনো সাদাসিধেপন ছিল, এখন শুধু একটু ক্লান্তি মিশে গিয়েছিল। হ্যাঁ প্রিয়া, বিভাগীয় অর্ডার, কর্তব্য তো পালন করতেই হয়। প্রিয়া তার চোখে পুরনো ভালোবাসা খুঁজছিল, কিন্তু সেখানে শুধু কর্তব্যের গভীরতা ছিল আর একটা লম্বা নীরবতা। বিক্রম, আমি তোমার সাথে কিছু জরুরি কথা বলতে চাই, সে হিম্মত জোগাড় করে বলল। বিক্রম মাথা নাড়লেন। বলো। বিক্রম, আমি তোমাকে আবার হারাতে চাই না। তার কথা কাঁপছিল। তুমি আমার কাছে শুধু অতীত নও, তুমি আমার পুরো জীবন। আমি খুব বড় ভুল করেছি, কিন্তু এখন আমি সেগুলো থেকে পালাতে চাই না। বিক্রম চুপ রইলেন। প্রিয়া তার কাছে এগিয়ে এলো আর প্রথমবার আইএএসের সব অহংকার তার পায়ের তলায় ভেঙে পড়ল। বিক্রম, আমি তোমার কাছে সত্যি হৃদয় থেকে ক্ষমা চাইছি। তুমি আমার কাছে কখনো অপয়া ছিলে না, তুমি তো আমার জীবনের সবচেয়ে সুন্দর আর মূল্যবান অংশ ছিলে। বিক্রমের চোখও ভিজে এলো, কিন্তু তিনি নিজেকে সামলে রাখলেন। প্রিয়া, আমি তোমার ক্ষমা কখনো ফিরিয়ে দিতে পারি না। ক্ষমা বোঝা নয়, একটা বড় রাহাত। কিন্তু এখন জীবন অনেক এগিয়ে গিয়েছে,
আমি চাই না আমার ফিরে আসা তোমার সিদ্ধান্তগুলোকে আর জটিল করে দিক। প্রিয়া বিক্রমের হাত শক্ত করে ধরে ফেলল। সব জটিলতা আমার ভিতরে ছিল বিক্রম, তোমার মধ্যে কখনো ছিল না। তুমি তো সবসময় আমার সাথে ছিলে, যখন আমি পড়তাম, যখন কাঁদতাম, যখন পড়ে যেতাম, আর যখন আমি পুরোপুরি ছিন্ন ভিন্ন হয়ে গিয়েছিলাম তখনও তুমি আমাকে দোষ দাওনি। প্লিজ আমাকে একটা শেষ সুযোগ দাও, যাতে আমি আমার সব ভুল সংশোধন করতে পারি। বিক্রম তার দিকে গভীরভাবে তাকালেন। 3 বছরের দূরত্ব তার চোখে স্পষ্ট দেখা যাচ্ছিল। তিনিও ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ছিলেন, কিন্তু ভয়ও ছিল। এই সম্পর্ক কি আবার ভাঙবে? আবার কি কোনো ছায়া মাঝখানে এসে পড়বে? কিছু লম্বা মুহূর্ত পর তিনি ধীরে বললেন, প্রিয়া, তুমি আইএএস, তোমার দুনিয়া অনেক বড় আর দায়িত্বে ভরা। আমি একটা ছোট শিক্ষক, আমার দুনিয়া খুব সাদা আর সীমিত। প্রিয়া তার হাত আরও শক্ত করে ধরল। তাহলে চলো মিলিয়ে একটা নতুন দুনিয়া বানাই বিক্রম, যা সরলও হবে, সুন্দরও হবে, আর সবচেয়ে উপরে সত্যি আর মজবুত হবে। তার কথায় এত গভীর সত্যতা ছিল যে বিক্রমের হৃদয় পুরোপুরি গলে গেল। ঠিক সেই মুহূর্তে বাইরে থেকে একটা বাচ্চা দৌড়ে এলো। স্যার, আপনার ট্রান্সফার ক্যান্সেল হয়ে গেছে, ওপর থেকে তাড়াতাড়ি নতুন অর্ডার এসেছে, আপনাকে এখানেই থাকতে হবে। বিক্রম অবাক হলেন। কি ব্যাপার? কিন্তু কেন? বাচ্চাটা খুশিতে চিৎকার করে বলল, লোকে বলছে বিক্রম স্যারের মতো নিবেদিত শিক্ষক খুব কম হয়, তাদের দূরে পাঠানো হবে না। বিক্রম কাগজ দেখলেন, প্রিয়াও পড়ল। অর্ডারে স্পষ্ট লেখা ছিল, শিক্ষণ ক্ষেত্রে অসাধারণ ও ব্যতিক্রমী অবদানের জন্য শ্রী বিক্রম সিংয়ের ট্রান্সফার স্থগিত করা হলো। বাচ্চাটা চলে যাওয়ার পর বিক্রম প্রিয়ার দিকে তাকালেন। এখন তার চোখে ভয় ছিল না, শুধু একটা গভীর মিষ্টি আর পুরনো আপনত্ব ফিরে এসেছিল। তুমি এসব করেছ নাকি? তিনি হেসে জিজ্ঞেস করলেন। প্রিয়াও হাসি ছড়াল। না বিক্রম, এসব তোমার নিজের ভালোত্ব আর নিষ্ঠা করেছে। আমি তো শুধু সত্যকে তার সঠিক জায়গায় পৌঁছে দিতে একটু সাহায্য করেছি। বিক্রমের মুখে 3 বছর পর প্রথমবার একটা সত্যিকারের গভীর হাসি ফুটে উঠল। প্রিয়া ধীরে বলল, বিক্রম, আমরা কি আবার একটা নতুন শুরু করতে পারি? এবার বিক্রম ম্যাডাম বললেন না, তিনি প্রিয়ার হাত ভালোবেসে ধরলেন আর বললেন, হ্যাঁ প্রিয়া, আমরা একদম নতুন শুরু করব। এবার না ভয় থাকবে, না কোনো ভুল বোঝাবুঝি হবে, আর না কখনো দূরত্ব আসবে। কয়েক মাস পর দুজনের আবার বিয়ে হলো। খুব সাদাসিধে, কিন্তু হৃদয়ে ছুঁয়ে যাওয়া সুন্দর বিয়ে। আইএএস অফিসারের সাথে স্কুলের প্রিয় বাচ্চারা এলো, গ্রামের মহিলারা এলো। সবাই খুশি ছিল যে সত্যিকারের ভালোবাসা লম্বা বিচ্ছেদ আর সংগ্রামের পর আবার নিজের ঘর পেয়েছে। 1 বছর পর তাদের ঘরে একটা সুন্দরী মেয়ে জন্ম নিল। বিক্রম তাকে কোলে নিয়ে ভালোবেসে বলতেন, তোমার মা আইএএস, কিন্তু তোমার বাবা শুধু শিক্ষক নয়, তোমাদের দুজনের প্রথম আর সবচেয়ে প্রিয় ছাত্র। প্রিয়া হেসে উত্তর দিত, আর আমার দুটো দুনিয়া, তুমি আর আমাদের ছোট্ট পরী, এখন আমার সব স্বপ্নের চেয়ে অনেক বেশি সুন্দর আর পূর্ণ। আজ বিক্রম আবার বাচ্চাদের পুরো মনোযোগ দিয়ে পড়ান। প্রিয়া জেলার দায়িত্ব ভালোভাবে পালন করে, আর প্রতি সন্ধ্যায় দুজনে তাদের ছোট মেয়ের সাথে ছাদে বসে গরম চায়ের চুমুক দেন। ভাগ্য একসময় তাদের দূরে সরিয়ে দিয়েছিল, কিন্তু সত্যিকারের আর নিঃস্বার্থ ভালোবাসা আবার মিলিয়ে দিয়েছে। আর এবার তাদের দুনিয়া কখনো ভাঙবে না, কারণ দুজনেই গভীরভাবে শিখেছে অহংকার সম্পর্ক ভেঙে চুরমার করে দেয়, কিন্তু সাদাসিধেপন, বোঝাপড়া আর ক্ষমা তাদের মজবুত করে জুড়ে দেয়। বন্ধুরা, সম্পর্ক কখনো নিজে থেকে ভাঙে না, আমাদের অহংকার তাদের ছিন্ন ভিন্ন করে দেয়। যদি হৃদয় সাফ আর সত্যি হয়, তাহলে দ্বিতীয় সুযোগ পুরো নতুন জীবন দিতে পারে। কিন্তু তোমাদের কি মনে হয়, ভাঙা সম্পর্ককে দ্বিতীয় সুযোগ দেওয়া উচিত, নাকি দূরত্বই সবচেয়ে ভালো পথ?